হ্যালো ভিউয়ার্স, অচিন্ত তরফেই কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এডুকেশনে অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে টিএসসিসি 2 বা এমডিসি 2 পেপারটি রয়েছে বা MN2, এই পেপারটির নাম শিক্ষা মনোবিদ্যা। তো এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মনোবিদ্যা কাকে বলে এবং শিক্ষা ক্ষেত্রে মনোবিদ্যার গুরুত্বটা কি, এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশনের প্রায় 2-3টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের আর অন্যান্য যেসব প্রশ্নগুলো রয়েছে আমার সাজেশন অনুযায়ী, সেসব প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে, এইভাবে লেকচার ক্লাসের মধ্য দিয়ে, তার ব্যাখ্যার মধ্য দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব। তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই। সিইউ বিএ এডুকেশন অনার্স বা জেনারেল সেকেন্ড সেম টিএসসিসি 2 বা এমডিসি 2। প্রশ্নটি হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞান কাকে বলে, আর রয়েছে শিক্ষা ক্ষেত্রে এই মনোবিজ্ঞানের গুরুত্বটা কি বা শিক্ষা মনোবিজ্ঞান এর গুরুত্ব কি। দেখো, এর আগে যেসব প্রশ্ন আমরা দেখেছি যে মনোবিজ্ঞান কাকে বলে, মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি, এইসব প্রশ্নের ভিতরে আমরা কিন্তু মনোবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তবু আরেকবার শর্টে এটাই বলা যায় যে মনোবিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে সাইকোলজি। হ্যাঁ, গ্রিক শব্দ সাইকো এবং লগস থেকে এই শব্দটার উৎপত্তি হয়েছে। সাইকো কথাটির মানে হচ্ছে আত্মা বা সোল, আর লগস কথাটির মানে হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স। তাহলে কি দাঁড়ালো? সাইকোলজির কথার মানে দাঁড়াচ্ছে আত্মার বিজ্ঞান। কিন্তু আত্মার বিজ্ঞান কথাটা বলা ঠিক নয়, কারণ আত্মা পর্যবেক্ষণযোগ্য নয়, তাই একে বলা হয় মনের বিজ্ঞান। কিন্তু ম্যাকডুগালের মতো মনোবিদ বলছেন যে আত্মার মতো মনকেও কিন্তু পর্যবেক্ষণ পরীক্ষা করা যায় না, তাই একে মনোবিজ্ঞান বলা যায় না, তাই এটাকে বলা যাচ্ছে চেতনার বিজ্ঞান। যদিও এই পরবর্তীকালে চেতনার বিজ্ঞানটার নাম পরিবর্তিত হয়ে চলে আসে আচরণের বিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞান মানে হচ্ছে আচরণের বিজ্ঞান। এবং বিভিন্ন মনোবিদ, ম্যাকডুগাল থেকে শুরু করে অ্যাঞ্জেল, মাহের এবং বিভিন্ন মনোবিদ এর সংজ্ঞা নির্ধারণ করেছেন বিভিন্ন ধরনের। তবে এই সংজ্ঞাগুলো থেকে মূল যেটা নির্যাস, যে নির্যাস এটাই দাঁড়ায় যে মানুষ বা জীবের যে পারিপার্শ্বিক যে আচরণ বা পারিপার্শ্বিক তার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার সমাহার হলো এই মনোবিজ্ঞান বা আচরণের বিজ্ঞান। এক কথায় মানুষের আচরণ, যে আচরণকে কেন্দ্র করে যে বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানের নাম কিন্তু মনোবিজ্ঞান। তো এ পর্যন্ত আমরা বুঝলাম। কিন্তু মনোবিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? শিক্ষা ক্ষেত্র মানে যে স্কুল কলেজে যে আমরা পড়াশুনো করি বা আমরা শিক্ষা লাভ করি, এখানে মনোবিদ্যার কি প্রয়োজন? মনোবিদ্যার এখানে যথেষ্ট প্রয়োজন রয়েছে। শিক্ষাকে সার্থকভাবে গড়ে তুলতে গেলে, একজন শিক্ষার্থীর জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে গেলে, তাকে মানে শিক্ষার্থীর বিকাশ ঘটাতে গেলে, তার দৈহিক, মানসিক, প্রাক্ষবিক সমস্ত কিছুর বিকাশ ঘটাতে গেলে এবং শিক্ষা ব্যবস্থাকে সার্থকভাবে রূপায়িত করতে গেলে একজন শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান থাকা আবশ্যক। কারণ শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকলেই তবেই শিক্ষক বুঝতে পারবেন যে শিক্ষার্থীকে কিভাবে তিনি গাইড করবেন, কিভাবে তাকে শিক্ষা দেবেন, তার সমস্যাটা কোথায় হচ্ছে, কিভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করা যায়, কিভাবে একজন শিক্ষার্থীর সাথে আরেকজন শিক্ষার্থীর পার্থক্য রয়েছে, অর্থাৎ এই পার্থক্য থাকার ফলে তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এই শিক্ষা মনোবিদ্যায়। তা শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব যথেষ্ট, এবং সেই গুরুত্বটা আমরা দুটি পার্টে আলোচনা করব। একটি তার তাত্ত্বিক দিক রয়েছে, আরেকটি দিক রয়েছে তার ব্যবহারিক দিক। তো এখানে তাত্ত্বিক দিক বলতে এখানে অনেকগুলো পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। দেখো, এখানে 1 থেকে 9টি পয়েন্ট আছে এবং এই পয়েন্টের ভিতর দিয়ে কিন্তু আলোচনা করতে হবে যে তাত্ত্বিক ক্ষেত্রে শিক্ষায় মনোবিদ্যার যে গুরুত্ব, ভ্যালুটা কি। তো প্রথমে রয়েছে দেখো ব্যক্তির বিকাশ সম্পর্কীয় তত্ত্ব। তা ব্যক্তির বিকাশ সম্পর্কীয় তত্ত্ব বলতে দেখো একজন শিক্ষার্থী তার যে শৈশব, বাল্যকাল বা বয়ঃসন্ধিকাল, এরকম বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে সে যায় এবং এক একটা স্তরে তার এক এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমরা লক্ষ্য করি। এই চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তার শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করতে হয়, তাকে সেইভাবে শিক্ষা দিতে হয়, এক এক বয়সের জন্য এক এক ধরনের শিক্ষা। এবং সেই বয়স অনুযায়ী
তার বিজ্ঞানসম্মতভাবে তার চাহিদা অনুযায়ী কিভাবে এই শিক্ষা পরিকল্পনাকে রূপায়ণ করা যায় সেই দিকটা তুলে ধরে কিন্তু এই শিক্ষা মনোবিজ্ঞান। তাই ব্যক্তির বিকাশ সম্পর্কীয় যে তথ্য, কোন বয়সে কি কোন ধরনের বিকাশ হতে পারে একজন শিক্ষার্থীর, সেই সব তথ্য আমাদের সরবরাহ করে শিক্ষা মনোবিদ্যা। এর পরের পয়েন্ট দেখো, শ্রেণী কক্ষে শিক্ষাদান সম্পর্কে জ্ঞান। তা শ্রেণী কক্ষে শিক্ষাদান সম্পর্কে জ্ঞান সরবরাহ করে আমাদের শিক্ষা মনোবিদ্যা। শ্রেণী শিখন কি, শ্রেণী শিখনের প্রকৃতি কি, বৈশিষ্ট্য কি, এইরকম ইত্যাদি বিষয়ে এই যে শিক্ষণ বা শিখন এ সম্পর্কিত যাবতীয় জ্ঞান আমাদেরকে সরবরাহ করে থাকে শিক্ষা মনোবিদ্যা, এবং সেই জ্ঞানের উপর বেস করে আমরা শ্রেণী কক্ষে শিক্ষাদান পরিচালনা করি। 3 নম্বর পয়েন্ট দেখো, ব্যক্তিগত পার্থক্য। তা দেখো, ব্যক্তিগত পার্থক্য একজন শিক্ষার্থীর মধ্যে থাকে। এক শিক্ষার্থীর সাথে আরেক শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত পার্থক্য আছে, একটা মানুষের সাথে আরেকটা মানুষের ব্যক্তিগত পার্থক্য, এবং এই পার্থক্য কিন্তু একটা প্রাকৃতিক ব্যাপার, একটা স্বাভাবিক ব্যাপার। এখন এই পার্থক্য অনুযায়ী এক একজনকে তো আর আলাদা আলাদা করে শিক্ষা দেওয়া যায় না। তাহলে সার্বিকভাবে কিভাবে শিক্ষা দিলে এখানে ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা লাভ করতে পারে, তার যে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, তার যে বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা, সেই পরিকল্পনা আমাদেরকে দিয়ে থাকে শিক্ষা মনোবিজ্ঞান। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে কিভাবে এই ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও একই রুটে এনে বা একই পথে সবাইকে শিক্ষা দেওয়া যায়, তার পরিকল্পনা করে থাকে শিক্ষা মনোবিদ্যা। পরের পয়েন্ট দেখো, কার্যকরী শিখন পদ্ধতি। কার্যকরী শিখন পদ্ধতি, শিখন পদ্ধতি কোন পদ্ধতিতে শিক্ষা দিলে সেটি কার্যকরী হবে। দেখো, শিক্ষা নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে যে কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায়। আগে ছিল শিক্ষার্থী মানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, সেখানে শিক্ষক দিচ্ছেন আর শিক্ষার্থীরা গ্রহণ করছেন, কিন্তু বর্তমানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তো সেই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমূল পরিবর্তন এসছে। অনেক নিত্য নতুন গবেষণা হচ্ছে, সেই গবেষণালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে নতুন নতুন শিক্ষা পদ্ধতি কিন্তু এখানে আবির্ভূত হয়েছে। যেমন আমরা বলতে পারি আবিষ্কার পদ্ধতি, প্রোগ্রাম শিখন পদ্ধতি, এবং আর বলা যায় সমস্যা সমাধান পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, অনুশিখন পদ্ধতি, এরকম বিভিন্ন পদ্ধতির আবির্ভাব করেছে, যে পদ্ধতির উপর বেস করে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা দান করা সম্ভব। এবং সেই পদ্ধতিগুলো তৈরি করছে বা দেখাচ্ছে, তার পথ দেখাচ্ছেন কিন্তু এই শিক্ষা মনোবিদ্যা। শিক্ষাক্ষেত্রে এর ব্যাপক গুরুত্ব রয়েছে। 6 নম্বরে দেখো, মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান। শিক্ষা দিতে গেলে বা শিক্ষা লাভ করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন মানসিক স্বাস্থ্য। সেক্ষেত্রে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ভালো থাকা দরকার, শিক্ষকের মানসিক স্বাস্থ্য ভালো থাকা দরকার। এখন এই মানসিক স্বাস্থ্য কাকে বলে, মানসিক স্বাস্থ্য কি, বা কি কারণে মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে, বা কিভাবে এটাকে ভালো উন্নত করা যায় ইত্যাদি সম্পর্কে সঠিক জ্ঞান দেয় এই শিক্ষা মনোবিদ্যা। এবং মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে একজন শিক্ষার্থী কিন্তু অপসঙ্গতিমূলক আচরণ করতে পারে, সে কিন্তু ঠিকঠাক বিহেভিয়ার যেটা আচরণটা করতে পারবে না। অ্যাকচুয়ালি শিক্ষা হচ্ছে কি না, আচরণের বিজ্ঞান। অর্থাৎ একটা মানে একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় মানুষের যে আচরণ, সে আচরণকে নিয়ন্ত্রণ করার যে শিক্ষা, তার নাম হচ্ছে শিক্ষা মনোবিদ্যার শিক্ষা। এবং এই শিক্ষা পরিচালনা করতে গেলে মানসিক স্বাস্থ্য সবার আগে প্রয়োজন। এবং মানসিক স্বাস্থ্য কি, কি কারণে মানসিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে, বা কি কারণে মানসিক স্বাস্থ্যকে আরো ডেভেলপ করা যায়, এই সমস্ত জ্ঞান দিয়ে থাকে কিন্তু শিক্ষা মনোবিদ্যা। পরেরটি দেখো, যে শিক্ষার উদ্দেশ্য স্থির করো। শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন। তা সেক্ষেত্রে শিক্ষা দেওয়ার সময় বা দেওয়াকালীন যে শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা সঠিকভাবে প্রযুক্ত হচ্ছে কিনা, সঠিকভাবে কার্যকরী হচ্ছে কিনা, ফলপ্রসূ হচ্ছে কিনা ইত্যাদি বিষয় যে যাচাইকরণ, যে পরীক্ষা বা মূল্যায়ন, সেই মূল্যায়ন করে কিন্তু এই শিক্ষা মনোবিদ্যা। অর্থাৎ মূল্যায়ন করতে গেলে তার যে পরিসংখ্যানগত জ্ঞান, সেই জ্ঞান শিক্ষকের থাকা প্রয়োজন, এবং সেই জ্ঞান শিক্ষার মানে শিক্ষক পান এই শিক্ষা মনোবিদ্যা থেকে। এর পরের পয়েন্ট দেখো, পাঠ্যক্রম গঠন। তা পাঠ্যক্রম গঠন মানে আমরা দেখো, আমরা স্কুলে দেখি যে এক এক ক্লাসের জন্য এক এক রকম পাঠ্যক্রম। তাহলে শিক্ষার্থীর বয়স বাড়ার সাথে সাথে
তার চাহিদাও বাড়ে এবং চাহিদার সাথে তাল রেখে তার পাঠ্যক্রম নির্দিষ্ট করতে হয় যে কোন ক্লাসে কোন বই কোন বিষয় পড়বে, কোন অধ্যায় পড়বে। তাহলে এই যে ভাগাভাগি বা এই যে শনাক্তকরণ, কোন শ্রেণীতে কোন বই পড়বে, কোন অধ্যায় পড়বে, কোন টপিক পড়বে, এই জ্ঞান বা এই যে এটাকে স্থির করা, পাঠ্যক্রমকে নির্দিষ্ট করা, কোন শ্রেণীর জন্য কোন পাঠ্যক্রম, সেই নির্দিষ্ট করতে গেলে আমাদের দরকার শিক্ষা মনোবিদ্যার জ্ঞান। কারণ শিক্ষা মনোবিদ্যাই মানুষের যে বিকাশ, মানে শিক্ষার্থীর যে বিকাশ, বাল্য বয়সের বিকাশ, বয়ঃসন্ধিক্ষণের বিকাশ, শৈশবের বিকাশ, সেই বিকাশের উপর বেস করে পাঠ্যক্রম নির্দিষ্ট করতে আমাদের সাহায্য করে। এর পরের পয়েন্ট দেখো কি রয়েছে, শেষ পয়েন্ট, ব্যতিক্রমী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। ব্যতিক্রমী শিশু বলতে যে শিশু অনেক অ্যাডভান্স ক্লাসের থেকে, আবার অনেক সময় পিছিয়ে থাকে, তাকেও আমরা ব্যতিক্রমী শিশু বলি। তাহলে ব্যতিক্রমী শিশুদের জন্য কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে? তাকে কি আলাদা করে রিমেডিয়াল ক্লাস দেওয়া যাবে, না একই শ্রেণীকক্ষে থেকে তাকে মানে একই মূল স্রোতে তাকে শিক্ষা দিতে হবে? বা সে যে ব্যতিক্রমী শিশু, একজন শিক্ষক সেটা কি করে বুঝবেন? তার কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করে শিক্ষক শনাক্ত করবেন যে সে একজন ব্যতিক্রমী শিশু? এবং ব্যতিক্রমী শিশু হলে তাকে কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া যায়, তাকে কোন পদ্ধতিতে নার্চার করা যায়, এই সমস্ত জ্ঞান কিন্তু আমাদের দিয়ে থাকে শিক্ষা মনোবিদ্যা। তাহলে এখানে যে 9টা পয়েন্টের কথা বললাম, তাত্ত্বিক দিক, এই 9টা পয়েন্ট কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে কাজে লাগছে এবং এখানে শিক্ষা মনোবিদ্যায় এখানে সেই জ্ঞান নিয়েই আমরা এই সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করছি। তাই শিক্ষা ক্ষেত্রে মনোবিদ্যার গুরুত্ব অপরিসীম। এরপরে দেখো ব্যবহারিক দিক, প্রথমে রয়েছে শৃঙ্খলার সমস্যা। দেখো শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগে শৃঙ্খলিত করো, পরে তাকে শিক্ষা দাও, এটা একটা সহজ কথা। শ্রেণীকক্ষে গিয়ে বা স্কুলে যে বিদ্যালয় ছাত্ররা পড়াশোনা করে, সর্বাগ্রে প্রয়োজন শৃঙ্খলা, এবং শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে অনেক সময় শিক্ষক কিন্তু পানিশমেন্টও দেন, মানে শাস্তি। যদিও এখন বলা হচ্ছে যে কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করা যাবে না বা তাকে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু মনোবিজ্ঞান সম্মত জ্ঞানের উপর ভিত্তি করে তাকে কিন্তু লঘু শাস্তি দেওয়া যায়। তার অপরাধ কতটা বা অপরাধের মান কি রকম, কোন প্রকৃতির অপরাধ করেছে, সবকিছু বিচার বিশ্লেষণ করে একজন শিক্ষক তাকে শাস্তি দেবেন, লঘু শাস্তি। তাহলে সেই যে বিচার করো, তিনি কত, সেই শিক্ষার্থী কতটা অপরাধ করলো, অপরাধের ধরন কি, প্রকৃতি কি, এই যাচাই কে করবে? শিক্ষক করবে। এবং শিক্ষক সেই যাচাই করতে গেলে শিক্ষকের মনোবিজ্ঞানের জ্ঞান থাকা দরকার, তবেই কিন্তু শিক্ষার্থী যে প্রকৃতি, তার আচরণ, এটা বুঝবেন। যেমন একজন ভালো ডাক্তার হতে গেলে একজন রোগীর যে প্রকৃতি, মানসিক অবস্থা যেমন বুঝতে হয়, একজন শিক্ষকেরও তাই শিক্ষাদানের পূর্বে শিক্ষার্থীদের মানসিক অবস্থা তাকে জানতে হবে, তবেই সে কিন্তু শৃঙ্খলাটা প্রতিষ্ঠা করতে পারবে এবং শিক্ষার উদ্দেশ্যগুলি বাস্তবে রূপায়িত করতে পারবে। এবং এক্ষেত্রে তাকে সাহায্য করবে শিক্ষা মনোবিদ্যার জ্ঞান। 2 নম্বরের পয়েন্টে দেখো শিক্ষা প্রদীপনের ব্যবহার। শিক্ষা প্রদীপন মানে শিক্ষা সহায়ক যে উপকরণ, যে আমি এই যে তোমাদের সামনে একটা কোশ্চেন অ্যান্সার নিয়ে ব্যাখ্যা করছি, ডিটেলস আলোচনা করছি, এখানে আমার প্রদীপন কি না, এই ব্ল্যাক বোর্ডটাই কিন্তু এবং এই যে চক ডাস্টারে আমি যে বোর্ড ওয়ার্কটা করলাম, এটাই কিন্তু একটা প্রদীপন, অর্থাৎ মডেল। এখানে শিক্ষা সহায়ক যে উপকরণ, মডেল, ধর কোনো চার্ট হতে পারে, কোনো প্রতিকৃতি হতে পারে, কোনো গ্লোব হতে পারে ভূগোল পড়ানোর ক্ষেত্রে, বা অন্যান্য আরো আনুষঙ্গিক বিষয় হতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো কখন ব্যবহার করা হবে। মানে একটা বিষয় যখন আমি মানে শ্রেণীকক্ষে শিক্ষক বোঝাবে বা ছাত্রদেরকে বলবে, কখন কোন প্রদীপনকে ব্যবহার করবেন, কোন কথার পর কোন প্রদীপনকে সামনে এনে তুলে ধরবেন, এই যে তার যে বিজ্ঞানসম্মত যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করে থাকে কিন্তু শিক্ষা মনোবিদ্যা। এবং এই শিক্ষা প্রদীপনের ভিতর দিয়ে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীদের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তোলা যায়। এবং এক্ষেত্রে কোন ধরনের শিক্ষা প্রদীপন ব্যবহার করা যায় এ সম্পর্কে নিরন্তর গবেষণা করে চলেছে অনেক গবেষক শিক্ষা মনোবিদ্যার উপরে, এবং সেই সব বিজ্ঞানলব্ধ গবেষণালব্ধ জ্ঞান তারা কিন্তু প্রয়োগ করে চলেছে শিক্ষাক্ষেত্রে। তো শিক্ষাক্ষেত্রে এই যে শিক্ষা প্রদীপনের ব্যবহার, এক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যা যথেষ্ট একটা সহায়ক ভূমিকা নিয়ে থাকে। পরের পয়েন্ট দেখো কি বলা হচ্ছে, গণতান্ত্রিক প্রশাসন। তা গণতান্ত্রিক প্রশাসন মানে, গণতান্ত্রিক মানে সবাই
সবার স্বাধীনতা আছে, সবাই সমান, সবার সবার মতামত নিয়ে যে সিদ্ধান্ত, সেটাকে আমরা গণতান্ত্রিক একটা ব্যবস্থা বলি। এখন প্রতিষ্ঠানিক ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা, ধর স্কুল একটা প্রতিষ্ঠান, সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এর মতো ভালো গণতন্ত্র আর হতে পারে না। তাই স্কুলে বিদ্যালয়ে এই গণতান্ত্রিক ব্যবস্থার ভিতর দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে হয়। শ্রেণীকক্ষে কোনো একটি সিদ্ধান্ত নিতে গেলে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষাদান এবং সেটা কিভাবে কার্যকরী করা যায়, কোন পদ্ধতিতে শিক্ষা দেওয়া গেলে তবেই গণতান্ত্রিক পদ্ধতিটা বজায় থাকবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে নির্দেশ দান করে আমাদের শিক্ষা মনোবিদ্যা। অর্থাৎ এক্ষেত্রে অনেক ধরনের কিন্তু শিক্ষণ পদ্ধতি এই শিক্ষা মনোবিদ্যা দিয়ে থাকে, যেমন অনুশিক্ষণ পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, এগুলোর ভিতর দিয়ে একটা গণতান্ত্রিক চেতনা শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তোলা হয়। দলবদ্ধভাবে সবাই একসাথে কাজ করে কোনো একটা প্রকল্প, কোনো একটা প্রজেক্টে, তখন তাদের মধ্যে কিন্তু গণতান্ত্রিক চেতনা জাগ্রত হয়। তাহলে শিক্ষাদানের সাথে সাথে তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনাও জাগ্রত করে তুলছে এই শিক্ষা মনোবিদ্যা। পরের পয়েন্ট, সময় তালিকা। সময় তালিকা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কোন স্কুলে হয়তো সকাল 11টা থেকে 10:30 কি 10টা থেকে স্কুল চলছে একেবারে 5টা পর্যন্ত, এক একটা সাবজেক্ট এক একটা সময়ে কিন্তু তাদেরকে সময় তালিকা করা আছে। তাহলে কোন বিষয়টা পড়ার পর কোন বিষয়টা কোন শ্রেণী মানে কোন পিরিয়ডে পড়বে, এই যে সময় তালিকা রুটিন, সেই রুটিন তৈরি করতে গেলেও কিন্তু শিক্ষা মনোবিদ্যার জ্ঞান দরকার। এবং শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকলে তবেই বোঝা যাবে যে হয়তো প্রথম 3-4টে পিরিয়ড হওয়ার পর তার ক্লান্ত হয়ে পড়েছে শিক্ষার্থী, তখন তাকে টিফিন দেওয়ার হচ্ছে, যাতে তার যে অবসাদ, সেই অবসাদটা দূরীভূত হয়, সে আবার যেন চাঙ্গা হয়ে উঠতে পারে, আবার যেন চার্জ হতে পারে। এই জন্য টিফিন টাইম যেটা আছে তারও সেই সময়টাকেও কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ঠিক করতে হয়। মনোবিদ্যার জ্ঞান নিয়েই তবে সেই সময়টাকে আমরা তৈরি করতে পারি। তো এই জন্য স্কুলে বা বিদ্যালয়ে শ্রেণী শিক্ষার ক্ষেত্রে সময় তালিকা রুটিন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একজন শিক্ষকের বা বিদ্যালয়ের পরিচালক যারা রয়েছেন, প্রধান শিক্ষক থেকে আরো যে শিক্ষক মন্ডলীরা, তাদের কিন্তু শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা অবশ্যই বাঞ্ছনীয়। সেই অনুযায়ী কিন্তু স্কুলের যে রুটিন, যে সময় তালিকা সেইভাবে নির্ধারিত হয়। শেষ পয়েন্ট দেখো, সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী যে শুধুমাত্র যে বই পুস্তকের পাঠ নিলেই কিন্তু একজন শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ হয় না। তার সর্বাঙ্গীন বিকাশের জন্য তাকে সামাজিকীকরণ করতে হবে, সমাজের সাথে তাকে মিশতে দিতে হবে, তবেই সে সামাজিকীকরণ হবে। মানুষের সাথে মিশলে তবেই সে কথা বলতে শিখবে, দশের সাথে কথা বলতে শিখবে, দশের সাথে অ্যাডজাস্ট করতে শিখবে, সঙ্গতি বিধান করতে শিখবে। এবং এই সঙ্গতি বিধান কিভাবে করবে, তার জন্য বিদ্যালয়ের কাজ কি না, সহপাঠক্রমিক কার্যাবলী দেওয়া। পাঠ্যক্রমের সাথে সাথে আরো অন্যান্য বিষয় তাকে শেখাতে হবে। কিভাবে, কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করা, কোনো খেলাধুলোর আয়োজন করা, নাটকের আয়োজন করা, এগুলির ভিতর দিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক কিছু কিন্তু বাহ্যিক জ্ঞান তাদের মধ্যে সঞ্চারিত হবে। এবং এইসব বিষয়গুলোকে আমরা বলি সহপাঠক্রমিক কার্যাবলী। তাহলে কোন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী করলে শিক্ষার্থীদের বিকাশ ত্বরান্বিত হবে, তাদের সার্বিক বিকাশ ঘটবে, সেসবগুলোকে নির্দিষ্ট করে দিতে আমাদেরকে সাহায্য করে শিক্ষা মনোবিদ্যা। এই ছিল তার ব্যবহারিক দিক, শৃঙ্খলা তৈরিতে, প্রদীপন ব্যবহারে, গণতান্ত্রিক প্রশাসনের সময় তালিকায় এবং সহপাঠক্রমিক কার্যাবলী, এগুলির ক্ষেত্রে এগুলি সবই বিদ্যালয় প্রশাসনের উপর, এগুলো ভিতর দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করি। এবং এগুলো পরিচালনা করতে গেলে আমাদের প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটি পয়েন্টের ক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা অবশ্যই বাঞ্ছনীয়। তো এই ছিল তার ব্যবহারিক দিক আর এই ছিল তার তাত্ত্বিক দিক। প্রথমে আমাদের আলোচনা করতে হবে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, মনোবিজ্ঞান কাকে বলে, তবে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে। শিক্ষা মনোবিজ্ঞানের শিক্ষাক্ষেত্রে যে তার গুরুত্ব দুটি দিক, একটা তাত্ত্বিক দিক এই 9টা পয়েন্টের উপর আলোচনা, তারপরে তার ব্যবহারিক দিক এই 5টি পয়েন্টের উপর আলোচনা করে এই উত্তরটিকে শেষ করতে হবে। তাহলে আমরা শেষে কি দেখছি, যে শিক্ষা মনোবিদ্যার জ্ঞান না থাকলে আজকের দিনের যে শিক্ষা ব্যবস্থা তাকে কিন্তু সার্থক করে তোলা কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষা মনোবিদ্যাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছে, বিজ্ঞানসম্মতভাবে তাকে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলছে, আরো বেশি বাস্তবমুখী করে তুলছে। তাই শিক্ষা মনোবিদ্যার জ্ঞান
থাকা অবশ্যই একজন শিক্ষকের প্রয়োজন, মানে শিক্ষকের কাছে এটা এই জ্ঞান তার জানা প্রয়োজন, এবং শিক্ষা মনোবিদ্যাকে বাদ দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি না। এখানেই তার গুরুত্ব। শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব এখানেই, যে তাকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতে পারে না। তা এর যে উত্তর আছে 15 নম্বরে আসতে পারে বা 10 নম্বরে, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ এডুকেশন অনার্স জেনারেল সেকেন্ড সেমিস্টার ডিএসসিসি2 এমডিসি2 বা এমএন2। প্রশ্নটি হচ্ছে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব লেখো, অথবা আসতে পারে ঘুরিয়ে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা লেখো। এটা 10 নম্বর বা 15 নম্বরের জন্য এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা লিখব মনোবিজ্ঞানের সংজ্ঞা, অর্থাৎ মনোবিজ্ঞান কাকে বলে। মনোবিজ্ঞান বা মনোবিদ্যা, মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। গ্রিক শব্দ সাইকো এবং লগস শব্দ থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি। সাইকো কথার অর্থ হলো আত্মা বা সোল, এবং লগস শব্দের অর্থ হলো বিজ্ঞান বা সায়েন্স, অর্থাৎ আত্মার বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। মনোবিদ মাহের মনোবিজ্ঞানের যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হলো মনোবিজ্ঞান হলো দর্শনের সেই শাখা যা মানুষের আত্মা নিয়ে আলোচনা করে, কিন্তু আত্মা নিয়ে কোনো বিজ্ঞান গড়ে উঠতে পারে না, তাই একে আত্মার বিজ্ঞান বলা যুক্তিযুক্ত নয়। পরবর্তীকালে মনোবিজ্ঞান মনের বিজ্ঞান বলে বিবেচিত হয়। মনোবিদ হফ ডিং বলেন মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, কিন্তু মনোবিজ্ঞানী ম্যাকডুগাল বলেন আত্মার মতো মন ও পর্যবেক্ষণযোগ্য বা অপরীক্ষণ সাপেক্ষ নয়, তাই এর বিজ্ঞান গড়ে উঠতে পারে না। অতঃপর প্যারা করে দেখো, অতঃপর মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলে ব্যাখ্যা করা হয়। মনোবিদ অ্যাঞ্জেল বলেন মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। লক, হবস প্রমুখ দার্শনিকগণ, ভুন্ড, টিচেনার প্রমুখ মনোবিদগণ মনোবিজ্ঞানকে চেতনার অনুশীলনকারী বিজ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন। পরবর্তীকালে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে গণ্য করা হয়। ওয়াটসন, ম্যাকডুগাল, উডওয়ার্থ প্রমুখ মনোবিজ্ঞানীগণ এই মতের সমর্থক। মনোবিদ ওয়াটসন বলেন মনোবিজ্ঞান হলো আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। পরবর্তীকালে মনোবিদ ম্যাকডুগাল বলেন মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান। আচরণবাদী জ্যাকসনের মতে মনোবিজ্ঞান হলো মানুষ সহ প্রাণীর আচরণ ও আচরণের সঙ্গে সম্পর্কিত মানসিক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি অনুসরণ। আচরণবাদী মনোবিদ উডওয়ার্থ বলেন পারিপার্শ্বিকের প্রেক্ষিতে ক্রিয়াকলাপের বিজ্ঞান হলো মনোবিজ্ঞান। এই ছিল মনোবিজ্ঞানের সংজ্ঞা। এবার প্যারা করে যে শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্বটা কি তার উপরে উত্তর। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো নিয়ন্ত্রিত পরিবেশে ব্যক্তির আচরণ আত্মীকরণ এবং সংশোধন, আর শিক্ষা মনোবিজ্ঞান হলো ব্যক্তির শিক্ষাকালীন আচরণের বিজ্ঞান, অর্থাৎ শিক্ষা কার্যকর করে তুলতে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা অপরিহার্য। আচরণের বিজ্ঞান সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে আচরণ আত্মীকরণ এবং আচরণ সংশোধনের চেষ্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনা। সফল চিকিৎসক হতে গেলে যেমন পেশাগত জ্ঞান ও দক্ষতা এবং রোগীর প্রকৃতি জানা প্রয়োজন, তেমনি একজন সফল শিক্ষক হতে গেলে শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষণকে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিক থেকে সাহায্য করে। তাহলে শিক্ষাক্ষেত্রে মানে শিক্ষণের ক্ষেত্রে তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক থেকে শিক্ষা মনোবিদ্যা সাহায্য করছে। তা প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাত্ত্বিক দিক। তো প্রথম পয়েন্ট তাত্ত্বিক দিকের ব্যক্তির বিকাশ সম্পর্কীয় তথ্য। শৈশব, বাল্যকাল এবং বয়ঃসন্ধিক্ষণ জীবন বিকাশের এই স্তরগুলি শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সময়। বিকাশের এই স্তরগুলির নিজস্ব বৈশিষ্ট্য আছে। জীবন বিকাশের এই স্তরগুলির বৈশিষ্ট্য সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান না থাকলে শিক্ষার অন্যতম লক্ষ্য শিক্ষার্থীর সুষ্ঠু বিকাশে সাহায্য করা তার অর্থাৎ শিক্ষকের পক্ষে সম্ভব নয়। পরের পয়েন্ট দেখো, শ্রেণীকক্ষে শিখন সম্পর্কে জ্ঞান। শিক্ষা মনস্তত্ত্ব থেকে সাধারণভাবে শিখন প্রক্রিয়া এবং বিশেষভাবে শ্রেণী শিখনে বিভিন্ন বৈশিষ্ট্যাবলী, শিখনের নীতি ও বৈশিষ্ট্য, শিখনের বিভিন্ন মতবাদ, শিখনের উপাদান ইত্যাদি সবই শিক্ষা মনস্তত্ত্ব থেকে আমরা জানতে পারি। নম্বর পয়েন্টে দেখো ব্যক্তিগত পার্থক্য। শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত একটি প্রাকৃতিক ঘটনা। ব্যক্তিগত পার্থক্যের কারণ। ব্যক্তিগত পার্থক্যকে ভিত্তি করে শিক্ষার্থীর শিক্ষা পরিকল্পনা রচনা, শিক্ষার্থীর সহজাত সম্ভাবনাগুলির পূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ সম্পর্কিত তথ্যাদি সবই শিক্ষা মনোবিদ্যায় আলোচিত হয়। এ সবই শিক্ষাক্ষেত্রে অত্যন্ত জরুরি। 4 নম্বর পয়েন্ট কার্যকরী শিক্ষণ পদ্ধতি। উপযুক্ত শিক্ষণ পদ্ধতির চয়নে শিক্ষা মনোবিদ্যা সাহায্য করে।
শিক্ষা সম্পর্কে নতুন তথ্য ও চিন্তাধারা, নতুন বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি উদ্ভাবনে উৎসাহ যোগাচ্ছে। এই নতুন শিক্ষণ পদ্ধতি উদ্ভাবনের পশ্চাতে শিক্ষা মনস্তত্ত্ব বিশেষ ভূমিকা গ্রহণ করে। শুধু নতুন শিক্ষণ পদ্ধতি উদ্ভাবনে নয়, পুরনো এবং অপ্রয়োজনীয় শিক্ষণ পদ্ধতি বাতিল করণেও শিক্ষা মনস্তত্ত্ব বিশেষভাবে সচেতন, যার ফলে উপযুক্ত শিক্ষণ পদ্ধতি নির্দিষ্ট করে শিক্ষণ প্রক্রিয়াকে চূড়ান্ত সফল করে তোলা সম্ভব। পরে পয়েন্ট দেখো, শিক্ষার্থীর সমস্যার সমাধান। শিক্ষণ সম্পর্কীয় নানা সমস্যা শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। উপযুক্ত সময়ে এবং সঠিক সমাধানের অভাবে এই সমস্যাগুলি শিক্ষার্থীর মধ্যে নানা রকম অপসঙ্গতির কারণ হয়ে উঠতে পারে। শিক্ষা মনস্তত্ত্বে বিভিন্ন বয়সে শিক্ষণ সমস্যা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। শিক্ষক সেই সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করে শিক্ষার্থীর সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা নেবেন। পরের পয়েন্ট দেখো, মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান। শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ার সফলতা অনেকাংশে নির্ভর করে শিক্ষক শিক্ষার্থীর মানসিক সুস্বাস্থ্য কিভাবে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, কি কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, মানসিক অসুস্থতার প্রতিরোধ এবং প্রতিকারের জন্য কি ধরনের ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন প্রভৃতি সম্পর্কে যাবতীয় তথ্য শিক্ষা মনস্তত্ত্বে আলোচনা করা হয়। 7 নম্বর পয়েন্ট, শিক্ষার উদ্দেশ্য স্থিরকরণ। শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য স্থিরকরণে শিক্ষা মনোবিদ্যার বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। বয়সের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যের পরিবর্তন ঘটে। চাহিদা ও সামর্থ্যের সাথে সঙ্গতি রেখে শিক্ষার উদ্দেশ্য স্থিরকরণে তা নৈব্যক্তিক ও বাস্তব হয়। 8 নম্বর পয়েন্ট, পাঠ্যক্রম গঠন। বিভিন্ন বয়সের জন্য পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে প্রয়োজন। শিক্ষার্থীদের চাহিদা, তাদের বিকাশের প্রকৃতি, শিক্ষণ প্রক্রিয়া, সামাজিক চাহিদা ইত্যাদি সবই পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। শেষ পয়েন্ট দেখো, ব্যতিক্রমী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। প্রতিবন্ধী সমেত ব্যতিক্রমী অর্থাৎ প্রতিভাবান ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নির্দিষ্টকরণে এবং তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে শিক্ষা মনোবিদ্যা বিশেষ ভূমিকা পালন করে। তো এ পর্যন্ত ছিল তার তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করলাম। এবার শিক্ষাক্ষেত্রে যে মনোবিদ্যার ব্যবহারিক প্রয়োগ যেটি রয়েছে তার উপরে এবার আলোচনা করব। দেখো, এখানে বলা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার ব্যবহারিক প্রয়োগ। প্রথম পয়েন্ট, শৃঙ্খলার সমস্যা। দৈনন্দিন শ্রেণী শিক্ষণে ছাত্র শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে শিক্ষা মনোবিদগণের মতে শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজন বোধে লঘু শাস্তি দেওয়া যেতে পারে, তবে তাও মনস্তত্ত্বসম্মত হওয়া উচিত। ছাত্রের প্রকৃতি বুঝতে হবে, কি কারণে সে বিশৃঙ্খল আচরণ করছে তা অনুসন্ধান করার পরেই শাস্তির প্রকৃতি নির্ধারণ করা হবে। পাশাপাশি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নম্বর পয়েন্ট, শিক্ষা প্রদীপনের ব্যবহার। পঠন পাঠনে শিক্ষা প্রদীপন ব্যবহারে স্কুল শিক্ষা মনোবিদ্যার গবেষণায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। শিক্ষা প্রদীপনের ব্যবহার একদিকে যেমন শিক্ষার্থীর দ্রুত বিষয় আয়ত্তকরণে এবং ধারণা গঠনে সাহায্য করে, তেমনি বিষয়কে দীর্ঘ সময়ের জন্য মনে রাখতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্টে দেখো, গণতান্ত্রিক প্রশাসন। প্রথাগত প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রশাসন উৎকৃষ্ট বলে সমীক্ষায় প্রমাণিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রশাসনই কাম্য, বিশেষ করে আমাদের দেশে যেখানে শিক্ষার ভিত্তি হলো গণতন্ত্র। গণতান্ত্রিক প্রশাসনে সকলের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 4 নম্বর পয়েন্ট, সময় তালিকা। বিজ্ঞানসম্মত সময় তালিকা প্রণয়নে মনস্তত্ত্বের জ্ঞান বিশেষভাবে সাহায্য করে। সময় তালিকায় কোন বিষয়ের পর কোন বিষয় রাখলে শিক্ষার্থীরা তাদের ক্ষমতা সর্বোচ্চভাবে প্রয়োগ করতে পারে, কখন টিফিন দিলে মানসিক ক্লান্তির অবনয়ন সম্ভব ইত্যাদি বিষয়ে জ্ঞান শিক্ষা মনোবিদ্যার নিকট আমরা পাই। আর এই জ্ঞান সময় তালিকা প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ প্রয়োজন। পরে পয়েন্ট দেখো 5 নম্বরে, সহ পাঠক্রমিক কার্যাবলী। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশ। শুধুমাত্র শ্রেণীকক্ষে পঠন পাঠন সুসংহত ব্যক্তিত্ব বিকাশের পক্ষে যথেষ্ট নয়। জ্ঞানমূলক শিক্ষার সঙ্গে কর্মমূলক ও অনুভূতিমূলক শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। এর জন্য বিভিন্ন ধরনের কার্যসূচি যেমন খেলাধুলা, নাটক, বিভিন্ন স্থানে ভ্রমণ, বিভিন্ন অনুষ্ঠান সংগঠন প্রভৃতিতে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজন। এগুলিকেই সহ পাঠক্রম কর্মসূচি বলে। সুসংহত ব্যক্তিত্ব বিকাশে সহ পাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব শিক্ষা মনোবিজ্ঞানী আমাদের জ্ঞাত করে। 6 নম্বর পয়েন্ট, নতুন চিন্তাধারার প্রয়োগ। শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ার উন্নতিকরণে নতুন নতুন চিন্তাধারা প্রয়োগ হচ্ছে।
সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি, আলোচনা পদ্ধতি, আবিষ্কার শিখন, অনুশিখন পদ্ধতি, পরিকল্পনা ভিত্তিক শিখন পদ্ধতি, গ্রেডিং পদ্ধতি এই ধরনের নতুন চিন্তাধারার উদাহরণ। এই সমস্ত কিছুর পশ্চাতে আছে শিক্ষা মনোবিদ্যার বিশেষ ভূমিকা। 7 নম্বর পয়েন্ট, পাঠ্যপুস্তক রচনা। শিক্ষা মনোবিদ্যা পাঠ্যপুস্তক পরিকল্পনায় সাহায্য করে। পাঠ্যপুস্তক রচনায় শিক্ষার্থীর মানসিক বিকাশ, চাহিদা এবং আগ্রহ বিবেচিত হয়, যা আমরা শিক্ষা মনোবিদ্যা থেকে পাই। পরিশেষে বলা হয়, শিক্ষা মনোবিদ্যা ব্যতীত শিক্ষা কার্যকরী হতে পারে না। শিক্ষা মনোবিদ্যার উপর নিত্য নতুন গবেষণার ফল শিক্ষককে আরও উন্নত ও বিজ্ঞান ভিত্তিক করে তুলেছে। গবেষণার ফল শিক্ষাকে আরও উন্নত এবং বিজ্ঞান ভিত্তিক করে তুলেছে। তো এই ছিল শিক্ষা মনোবিদ্যা কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যার যে গুরুত্ব তার উপরে বিস্তারিত আলোচনা সহ তার নোটসখানি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে।